আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, শুভ সকাল। আমরা একটু তামিমকে নিয়ে যদি আলোচনাটা শুরু করে, পিএসএল এ গিয়েছেন, এবার অনেকেই পিএসএল এ গিয়েছেন, বাংলাদেশের বোলাররা ম্যাচ পেয়েছেন, ভালো করেছেন, কিন্তু তামিম বেঞ্চেই বসেছিলেন। যেটা শারিয়া নাফিস বলেছিলেন যে এটার আসলে কোনো প্রভাব পড়বে না। এর আগে আমরা সাকিব আল হাসান, লিটন দাসকে দেখেছি আইপিএলে গিয়েছে, দিনের পর দিন বেঞ্চে বসেছিলেন। এগুলোকে আসলে বেঞ্চে বসাটাকে সত্যি কোনো প্রভাব ফেলে না কিনা, বা এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগে আসলে বেঞ্চে বসে থাকা বা বড় বড় ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, সেটা একটা বড় প্রাপ্তি। না, অবশ্যই আপনি যেটা বললেন যে কোনো ইফেক্ট পড়ে কিনা, এবং শারিয়া নাফিস যেটা বললেন যে ইফেক্ট পড়ে না, এখন তিনি তো আর বলবেন না ইফেক্ট পড়ে। তিনি কি ক্যামেরার সামনে বলবেন ইফেক্ট পড়ে? ইফেক্ট অবশ্যই পড়ে। একটা ক্রিকেটার যখন একটা স্বপ্ন নিয়ে যায়, এই তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া, সেখানে যে তিনি একটি ম্যাচ পাবেন না, এটা আসলে যে কোনো ক্রিকেটারের কাছেই, আপনি হয়তো সামনে বলবে না, ক্যামেরার সামনে বলবে না, হয়তো দূরের কারো কাছেও বলবে না, খুব কাছের কারো কাছে অবশ্যই তার এই হতাশাটা বলবেন। এবং যেটা দেখলাম আমরা, যে তিনি সকালে করাচি থেকে এসে দুপুরেই কিন্তু চলে এসেছেন মিরপুরে, কারণ তিনি জানেন যে তিনি তার ম্যাচ প্র্যাকটিসটা হয়নি। তিনি আসলে নিজের জন্য, মানে ওইটা করার জন্য, তার কম্বিনেশন বলেন, কনফিডেন্স বলেন, ওইটা বাড়ানোর জন্য তিনি এসেছেন। তবে আমি নিশ্চিত না তিনি এই সিরিজে খেলবেন কিনা, কারণ আপনি যদি দেখেন সৌম্য সরকার কিন্তু তার আগের সিরিজটাতে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের সিরিজে কিন্তু তাকে 11-এই রাখা হয়নি। তো আপনার এটা কোনো গ্যারান্টি আছে তানজিদ তামিম এই সিরিজে খেলতে পারবে? কিন্তু লাস্ট সিরিজে তিনি সেঞ্চুরিয়ান। সেটা তো সৌম্যর তো সে আপনার টপ ছিল, তারপরেও তো তাকে খেলানো হয়নি। আসলে এটা আসলে নির্ভর করছে এই টিম ম্যানেজমেন্টের উপরে। তারা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে কি চিন্তা ভাবনা করছেন। তাদের চিন্তা ভাবনায় খুব দৃঢ়ভাবে আছে তানজিদ তামিম, এটা নিশ্চিত, এবং তিনি খেলবেন, আমরা আশা করি অবশ্যই তিনি খেলবেন। তবে যেটা বললাম, যে তিনি যেহেতু পিএসএল এ ম্যাচ পাননি, এবং তিনি চেষ্টা করবেন যে এই সিরিজটাতে আসলে তার ওই ফর্মটা ধরে রাখার জন্য। এবং আমরা দেখেছি তিনি কিন্তু 3-4 বছর পর তার ক্যারিয়ারে ডেবুর পরে তিনি একটি সেঞ্চুরি পেলেন, এবং তার 31 নম্বর ম্যাচে এসে, মানে তাকে আপনি 31টি ম্যাচ সুযোগ দিয়েছেন, এবং তারপরে এসে একজন ওপেনার এখনকার ক্রিকেটে তিনি সেঞ্চুরি পেয়েছেন। তার মানে আপনি শারিন নাফিস যেটা বললেন যে তিনি তার টি-20 ফর্মটা ভালো ছিল, ওয়ান ডে ফর্ম আসলে একটু গ্যাপ ছিল, এই কারণেই হয়তো তাকে এই সুযোগগুলো দেওয়া হয়েছে। তো আমি বিশ্বাস করি নিউজিল্যান্ডের যে দলটি আসছে, আসলে এই দলের মোড়কেই একটি দল আসছে আসলে জাতীয় দল হয়ে, তো সেখানে আসলে আমাদের অবশ্যই ভালো করার কথা। এবং বিশ্বকাপ নিয়ে যে টেনশন, দুশ্চিন্তা, সরাসরি খেলার, সেটা এই সিরিজেই হয়তো কেটে যাবে। কারণ নিশ্চয়ই, এবং সেটা আমরা যেদিন দল দেয়া হলো, প্রধান নির্বাচক হাবিবুর রহমান সুমন তিনিও বলেছেন যে এই মুহূর্তে তাদের প্রথম টার্গেটই হচ্ছে ম্যাচ জেতা। এরপর যদি মনে হয় তারা এক্সপেরিমেন্ট করবে, সেজন্যই হয়তো ওডিআর প্রথম 2 ওডিআর জন্য দল দিয়েছে। থার্ড ম্যাচে হয়তো তারা এক্সপেরিমেন্ট করতেও পারে। আপনি সৌম্য সরকার ইস্যুটা টেনে এনেছেন, সৌম্য সরকারকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হাবিবুর রহমান সুমনকেও। তারপর তিনি বলেছেন যে প্র্যাকটিস দেখেছেন সৌম্য সরকার, এবং দেখে তিনি আসলে খুবই তার ব্যাপারে পজিটিভ, যে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করেছেন সৌম্য সরকার, এবং সৌম্যকে বলেছেন তিনি বাংলাদেশ দলের একজন অ্যাসেট। সেই অ্যাসেটকেই আমরা আসলে বসিয়ে রাখতে হয়, মানে এখন আমাদের এরকম লাক্সারিও আছে। কি মনে হয় যে এই সিরিজে আসলে সৌম্যকে দেখা উচিত কি না? কারণ টানা 2টো সিরিজে আবার যদি তিনি বেঞ্চে বসে থাকেন, তার আত্মবিশ্বাস তো আসলে নিচের দিকে নেমে যাবে। আমার মনে হয়, আমি শুনেছি টিম ম্যানেজমেন্ট, এবং এইটা তো আসলে হাবিবুল বাশার সুমনের দল, আমি যতটা না বলবো ততটা আপনার বলবো যে আপনার লিপু ভাই রেখে যাওয়া একটা দল, এবং তার প্ল্যানিং এর দল, তার প্ল্যানিং এই চলবে এই সিরিজটা, তার প্ল্যানিং এই চলছে। এবং সেই প্ল্যানিং এ এমন একটা আছে যে একটা ব্যাটসম্যানকে প্রপার ম্যাচ সুযোগ দেওয়া, সিরিজ, একটি সিরিজ না 2টি সিরিজ হয়তো তাকে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আমি এই সিরিজের সৌম্যর কোনো চান্স দেখছি না। ওটা কথা বলার জন্য বলে অনেক সময় নির্বাচকরা, সামনে ভালো ভালো কথা বলতে হয়। আপনি দেখেন সৌম্যকে যখন বাদ দেওয়া হলো, ওই কথাটি যখন আসে, সৌম্যকে যখন বাদ দেওয়া হলো, বলা হলো তিনি বিএসএল এ রান পাননি, বিসিএল এ রান পাননি। আমাদের ক্যাপ্টেন কি করেছিলেন বিসিএল এ? মেহেদী হাসান মিরাজ, তিনি 4 রান করেছিলেন। কোটা তো আলাদা কোটা, সেটা তো মানে আপনি দেখেন, মানে আপনি যুক্তি একজনের জন্য এক এক রকম হতে পারে না। তো এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তারা যদি মনে করে তারা এই কম্বিনেশনটা বিল্ড আপ করতে চায়, এই টপ অর্ডারটা, এই 3 জনকে, সাইদকে দিয়ে, আপনি তানজিদ তামিম এবং আপনি শান্ত, এদেরকে দিয়ে, এটা ঠিক আছে, তারা প্র্যাকটিস করতে পারে, আপনার প্র্যাকটিস মানে অভিজ্ঞতা, এটা তারা করতে পারে আর কি, তাদের মানে সেই কন্টিনিউশনটা তারা চাইলে রাখতেই পারে। আর যেটা আসলে শুরুতেই বলছিলাম যে থার্ড, মানে বাংলাদেশের টার্গেট তো প্রথমে 2টো ম্যাচ জিতে সিরিজটা নিশ্চিত করা, এরপর হয়তো আমরা দেখতে পারি, দেখা যাক। তারপরে সৌম্য নিশ্চয়ই অনেক প্রত্যাশা করে বসে আছে, এবং সমর্থকরাও বারবারই আসলে সৌম্যকে নিয়ে, কারণ আমাদের তো একটা সংস্কৃতি, যে বেঞ্চে বসে থাকে আমরা মনে করি সে আসলেই বাংলাদেশ অনেক বড়
সবকিছু করে ফেলবে সেই জায়গা থেকে। লিটন দাসকে নিয়ে একটু কথা বলতে চাই। লিটন দাসকে আমরা টপ অর্ডার ব্যাটার হিসেবেই চিনি। টেস্টে তিনি নিচের দিকে ব্যাট করেন, ওডিআইতে তিনি আসলে সম্প্রতি 4 নম্বরে নেমে গেছেন, 4-5 ব্যাট করছেন, লাস্টে 4 নম্বরে মোটামুটি আসলে তাকে কতটা সফল বলা যায় ঠিক মানে আপনার কাছে কি মনে হয় যে 4 নম্বরটা তার জন্য ঠিকঠাক কিনা, তিনি দলের প্রয়োজনে নিজেকে 4-এ নামিয়েছেন? দেখেন, এমন একটা পর্যায়ে এসে তারা অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল এরিনাতে আছেন, তো এখন এমন একটা পর্যায়ে এসে নিজের কমফোর্ট জোনের বাইরে সবাইকে বের হইতে হয়। আপনি লিটনকে আমি মনে করি যে শুধু ওপেনিং এ কেন খেলবে, শুধু টপ অর্ডারেই কেন, তাকে মিডল অর্ডারও আসলে এখন খেলার মতন মানে মানসিক এবং দক্ষতাগুলো, ক্রিকেটীয় দক্ষতাগুলো তার অ্যাচিভ করা লাগে। তো আমার মনে হয় যে লিটনের যেটা হয়েছে পাকিস্তান সিরিজে সে মোটামুটি সফল ছিল, কিন্তু তার কাছে আসলে প্রত্যাশাটা দলের অনেক বেশি। এবং আমরা জানি যে আমাদের মিডল অর্ডারে এই মুহূর্তে অভিজ্ঞ দুজন আছেন, আপনার তাওহিদ হৃদয় আছেন, শান্ত আছেন, সব মিলে মিডল অর্ডারটাতে এখন একটু ভরসার জায়গা আছে। কিন্তু আপনাদের সমস্যা যদি দেখেন, আপনি দেখেন 6, 7, 8 ওইখানে কারা খেলছেন, মেহেদী হাসান মিরাজ, আফিফ খেলছেন। তো এইখানে কি তারা কি বেস্ট ফিনিশার হতে পারে? আপনার কি মনে হয় যে তারা ইয়ের প্রয়োজনে যখন নাকি দলের একটা এমন সিচুয়েশন চলে আসবে যে 25 বলে আপনার 50 রানের মতন দরকার, তাদের জন্য তাদের কাছ থেকে সেই ফিনিশিংটা কেমন সেই কারণেই কি আসলে লিটনকে 4-এ নামানো কিনা, যেন যদি ওপেনিং ব্যর্থ হয় মিডল অর্ডারে একটা সেটেলমেন্ট করে দিয়ে যাবে, যেন সেই চাপটা তারা সামলে নিয়ে লোয়ার মিডল অর্ডারে যারা আছে তাদের উপর যেন চাপটা আসলে খুব বেশি বেড়ে না যায়। সেজন্যই কি লিটনকে নিয়ে এই পরিকল্পনা কিনা? কারণ আমরা লাস্ট যে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখেছি তিনি টানা 2 ম্যাচে 41 করেছেন, মানে যদিও আসলে খুব বেশি আপ টু দ্য মার্ক বলবো না, কিন্তু বাংলাদেশের তুলনায় তো আসলে মোটামুটি সম্মানজনকই বলা চলে। সেই জায়গা থেকে কি লিটনকে নিয়ে এই পরিকল্পনা কি? আমার মনে হয় যে এটা একটা হতে পারে। এটা অবশ্যই যে যেহেতু আমাদের লোয়ার মিডল অর্ডার ওরকম নাই, লিটনরা যদি একটু বেশি ইনিংস খেলে দেয়, 42-45 ওভার পর্যন্ত টেনে দিতে পারে, তাহলে হয়তো ভালো হয়। কিন্তু আমার মনে হয় যে আরেকটি ব্যাপার এখানে কাজ করছে, সেগুলো যে টপ অর্ডারে আমাদের বিশেষ করে ওপেনিং পেয়ারে একটা সেটেলের জায়গায় আসা। সেখানে আপনার ইয়ের সঙ্গে তানজিদ তামিমের সঙ্গে কিন্তু আপনার সাইফকে আমার মনে হয় যে তারা সেটেল করতে যাচ্ছে এই টিম ম্যানেজমেন্ট, যে এই পেয়ারটা করে কিনা। এটা করার জন্য আসলে লিটন কিংবা শান্ত এদেরকে এক ধাপ করে নিচে নামানো হচ্ছে আর কি। সাইফের পারফরমেন্স নিয়ে আসলে কতটা খুশি, বা কারণ পাকিস্তানের বিপক্ষে তিনি সেইভাবে খেলতে পারেননি, তাকে নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে নির্বাচক প্যানেলকে, এবং তারা খুব ভালোভাবে বলেছেন যে একটা ক্রিকেটারকে বিবেচনা করতে 3টা ম্যাচ কোনোভাবেই যথেষ্ট না, সেই কারণেই সাইফকে কন্টিনিউ করা, এবং সাইফের যে আত্মবিশ্বাস সেটা যেন আসলে ফিরে আসে, সেজন্য তাকে একটা সুযোগও দেওয়া বলতে পারি। তার মানে হচ্ছে যদি এই সিরিজটাতেও সাইফ সেভাবে ভালো না করতে পারে, তাহলে তার জন্য আসলে জায়গাটা হারানোর একটা চান্স কি থাকে কিনা, বা কি মনে হয় সাইফের প্রিপারেশন সবকিছু মিলে সাইফ কিছুদিন আগে প্র্যাকটিসে নেমেছেন, তিনি স্ট্যাটাস দিয়েছেন যে জাস্ট প্র্যাকটিস, নাথিং এলস, মানে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুতে তার এই মুহূর্তে মনোযোগ নেই। সবকিছু মিলে সাইফকে নিয়ে কতটা আশাবাদী? সাইফ আসলে আপনি দেখেন, সাইফ কিন্তু আমাদের এশিয়া কাপের মানে পাওয়া একটা জুয়েল, এবং তিনি কিন্তু ওই এশিয়া কাপে দেখিয়েছেন তার ক্যালিবারগুলো, এবং বড় বড় টিমের সঙ্গে তিনি রান করেছেন, যেটা আমাদের অনেকের ভিতরে থাকে না, সারপ্রাইজিং প্যাকেজ ছিল। তারপরে পরবর্তীতে যেটা হয় যে প্রতিপক্ষ কিন্তু তাদের এই ধরনের ক্রিকেটারদের ভিডিও বিশ্লেষণ এত সূক্ষ্মভাবে করে, দুর্বলতাগুলো চোখে পড়ে। তো আমার মনে হয় যে সাইফও এটা বুঝেছেন, এবং সাইফের সঙ্গে যেসব টিম ম্যানেজমেন্ট যারা কাজ করছেন, কোচিং স্টাফ, তারাও জানেন। তবে সাইফের পরে আস্থা এই টিম ম্যানেজমেন্টের অনেক, তারা খুবভাবে চায় যে তিনি ওপেনিংয়ে সেটেল করুক, এবং এটা হয়তো বা এই সিরিজে তিনি অবশ্যই ভালো করবেন। যদি নাও করেন, তারপর আমার মনে হয় যে তাকেই সুযোগ দেওয়া হবে। নিশ্চয়ই। তো ওভারঅল যদি এখন আমরা একটু কথা বলি যে দলটা নিয়ে আপনার কি মনে হয় যে ঠিকঠাক দল হলো কিনা? আরেকটা ব্যাপার আপনি নিজেই বলেছেন, নিউজিল্যান্ড যে টিমটা নিয়ে আসছে সেটাকে আসলে বি টিম বলা যেতে পারে, কিন্তু নিউজিল্যান্ডের একটা ব্যাপার হচ্ছে তারা সাবকন্টিনেন্টে যখন আসে তখন তারা এই কাজটা করার চেষ্টা করে, তার একটা ভিন্ন দল তৈরি করার একটা চেষ্টা করে বা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে। সবকিছু মিলিয়ে বি টিম বলেও কি আসলে খুব বেশি তাদেরকে মানে ইগনোর করার সুযোগ আছে কিনা? না, ওইটা কখনোই না, হালকা আমি কখনোই বলবো না যে এটা তাদের বি টিম হতে পারে, বাট এটাও তাদের শক্তিশালী টিম। আপনি যদি দেখেন ভারত সিরিজ তারা যেটা খেলেছিল জানুয়ারিতে সম্ভবত, তারা কিন্তু ভারতে গিয়ে সিরিজ জিতেছিল ওয়ানডেতে, এবং সেই দলের 6 জন আছে বর্তমানে এই বাংলাদেশে আসছে। তবে ওই 6 জনের ভিতর 2 জন অবশ্য খেলাই হয়নি, একজনের পারফর্মও ভালো ছিল না। তো সব মিলিয়ে ওই দলটি এবং সঙ্গে বর্তমানে যে দল আছে ওদের, শ্রীলঙ্কাতে খেলছে, গতকাল একটা ম্যাচ খেলেছে তারা, সেই দল
দলের 6-7 জন মিলে তারা যেটা চেষ্টা করছে যে একটা যেহেতু তাদের পিএসএল এবং আইপিএল এর সব ক্রিকেটার চলে গেছে, সাদা বলের ক্রিকেটার, তাদের আসলে কিছু করার ছিল না, এইটাই বাধ্য হয়ে তারা করেছে। এবং এই দলে আপনার টম লাথাম আর নিকোল সারা কিন্তু আপনার কারো 10টি ওয়ানডে খেলারও অভিজ্ঞতা নাই। তো সব অভিজ্ঞতা মিলিয়ে সবকিছু মিলিয়ে আমাদের এই দলটা যদি আমরা এখনই না পারি, ওরা আসলে শিক্ষা সফরে আসছে, তো আমরা যদি তাদের শিক্ষা দিতে না পারি তাহলে কিন্তু আমার মনে হয় যে র্যাঙ্কিং এ পিছনে পড়ে যাবে। এবং আমরা যদি সিরিজ জিতি, আমরা এই মুহূর্তে 9-এ আছি, আমাদের কিন্তু 8-7-এও যাওয়া সম্ভব যদি তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করতে পারি। তো এই সুযোগ আপনার আর কবে আসবে? সুতরাং সবকিছু মিলে আমাদের সেরাটা নিয়েই নামতে হবে এবং তাদেরকে কোনোভাবেই আপনার হালকা এইটা চিন্তাই করা যাবে না। কারণ ওদের একজন স্পিনার আছে যে কিনা ভারত সিরিজেও খেলেছিল, দারুণ করেছিল, সে এই দলের হয়ে আমাদের এখানে খেলে গিয়েছিল। সব মিলিয়ে কিন্তু এই দলটার বোলিংটা একেবারে আপনি ফেলে দেওয়ার মতন না। তো নিউজিল্যান্ড সবসময় একটা সারপ্রাইজ প্যাকেজ নিয়ে আসে, এবারও আসবে। আর নিউজিল্যান্ডের বি টিমও আসলে অনেক বেশি তারা অনেক বেশি দুঃখ থাকে, বা যতই আমরা বলি সাবকন্টিনেন্টে খেলে অভ্যেস নেই বা অন্য কিছু, কিন্তু পারফরমেন্স দেখলে আসলে বোঝার উপায় নেই। চমকে দিয়েছিল একেবারেই তাই। সেখানে বাংলাদেশ আসলে সেই সুযোগটা নেওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমাদের বারবারই একটা কথাই বলছি, বিশ্বকাপ খেলাটাই, সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়াটাই এই মুহূর্তে বাংলাদেশের প্রথম টার্গেট। বোলিং নিয়ে কি আমরা খানিকটা স্বস্তিতে, কারণ বোলাররা যারা পিএসএল এ খেলছেন, শরীফুল ছাড়া মোটামুটি সবাই ভালো পারফর্ম করেছেন। নাহিদ রানা তো একেবারে তার গতি দিয়ে কাঁপিয়ে দিয়েছেন, মুস্তাফিজুর রহমান অ্যাজ ইউজুয়াল তার মতো পারফর্ম করছেন। এই জায়গাটা কি একটু স্বস্তি কিনা? বেশি দারুণ কথা বলেছেন। মানে আমাদের বোলাররা কিন্তু আপনি পিএসএল এর যদি আমরা দেখি যে এবার বিপিএল খেলতে এসেছিল প্রায় 25 জন পাকিস্তানি ক্রিকেটার, সেই হিসাবে আমাদের প্রায় 6 জন, এবার সর্বাধিক 6 জন পিএসএল খেলছে। তো একটা সুযোগ ছিল আমাদের ব্যাটারদের জন্য যে একটা ব্র্যান্ড, একটা মার্কেট তৈরি করে দেওয়া, যে পরবর্তীতে যেন পিএসএল আমাদের বাংলাদেশি ব্যাটাররা আরো বেশি সুযোগ পায়। সেই সুযোগটা কিন্তু আমার মনে হয় যে আমরা কাজে লাগাতে পারিনি। পারভেজ ইমন কিন্তু একটি ইনিংস ছাড়া সেভাবে আর বাকি দুটা ম্যাচ ভালো করতে পারেনি। সেই ক্ষেত্রে সেই তুলনায় আপনি যদি দেখেন আমাদের বোলাররা কিন্তু আগুন, মানে নাহিদ রানা কিন্তু পুরো আগুন বোলিং করছেন ওইখানে। আপনি 5-এর মতন তার ওভার প্রতি ইকোনমি, এবং তিনি 5টি উইকেট নিয়েছেন। এবং তার উপরে তার দল জালমি, পেশোয়ার জালমি এতটাই মুগ্ধ যে বিসিবিকে রিকোয়েস্ট করেছে যে আর একটি দিন, আজকে সেই বাড়তি দিন, একটি দিনের জন্য তাকে পাকিস্তানে রাখার জন্য, পিএসএল খেলার জন্য। তো আপনি দেখেন চাহিদাটা তার কত, নাহিদ রানা। এবং মুস্তাফিজ অ্যাজ ইউজুয়াল তিনি তো যেখানেই যাবেন সেইখানে তিনি বাজার মাতাবেন আর কি, মন মাতাবেন। সব মিলিয়ে মুস্তাফিজ এবং নাহিদ রানা কিন্তু এইবার আমাদের পিএসএল এর সারপ্রাইজ প্যাকেজ বলবো না, প্রথমবার গিয়ে আসলে মানে নাহিদ রানার কথা যদি বলি যে তার প্রথম ডেবিউ টুর্নামেন্ট ছিল এই পিএসএল এ, সেই জায়গায় প্রথম ম্যাচটা খুব একটা ভালো করেনি, মনে হচ্ছিল সামহাও যে তার জন্য হয়তো স্যুট করছে না। তারপর তিনি আসলে যেভাবে কামব্যাক করেছেন, তার জন্য আসলে একটু পিচের সহায়তা দরকার হয়। ফাস্ট বোলার প্রচন্ড গতিতে বল করেন এবং লাইন লেন্থ এখন দারুণ করছেন, সব মিলে তার একটু পিচের সহযোগিতা হয়। তবে মুস্তাফিজ যে কোনো পিচে আপনার কামাল করে দেখাতে পারে। তো আমি একটু হতাশ হয়েছি আসলে ঋষাদকে নিয়ে। ঋষাদ কিন্তু গতবার পিএসএল এ যে মানে আলোড়ন তুলে দিয়েছিল, বিগ ব্যাশের সেরা প্লেয়ার হয়েছে। তো বিগ ব্যাশ বয় ঋষাদ আসলে পিএসএল এ এবার আসলে ফ্লপই বলবো আমি, ফ্লপ করেছেন। এবং আমার যদি বলেন যে শরীফুলের ব্যাপারটাও কিন্তু, শরীফুলের কাছে আমরা যতটা প্রত্যাশা করি আসলে সেটা কিন্তু আমরা দেখতে পারিনি পিএসএল এ। এমনিতে পিএসএল কিন্তু আপনি দেখেন যে আমাদের এই 4 বোলার যদি বলেন, সেই তুলনায় ব্যাটার সব মিলিয়ে আমার মনে হয় যে আমাদের ব্যাটাররা একটু পিছিয়ে ছিল। এটা আসলে খুব স্বাভাবিক। আমরা যখন আসলে কোনো ম্যাচ জিতি বাংলাদেশের হয়েও, তখনও দেখি আসলে বোলারদের কারণেই আমাদেরকে ম্যাচ জিততে হবে। বোলারদের পারফরমেন্সের তুলনায় ব্যাটাররা খানিকটা পিছিয়েই থাকে। দেখেন যদি এই তুলনায় আইপিএল করে, আইপিএল এ এক একজন ওপেনার এবং মানে আইপিএল এর আসলে আমরা তুলনা, আইপিএল তো সেই লেভেলটা আসলে তারা মেইনটেইনই করতে পারছে। আমরা দেখছি যে ক্যামেরন গ্রিন যেভাবে আসলে অপদস্থ হচ্ছেন, সবকিছু মিলে তো এরকমই আসলে হয়ে থাকে। দেখা যাক, আসলে আমরা তো জাতীয় দল নিয়েই বেশি এখন চিন্তায়, কারণ বিশ্বকাপে বাংলাদেশকে সরাসরি জায়গা করে নিতে হবে। নিশ্চয়ই এই সিরিজটা বাংলাদেশের জন্য দুর্দান্ত কাটবে। আপনার সাথে তো আমরা নিশ্চয়ই আলোচনা করবো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল।